বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আজকের এই ভূত কথা। আজ আপনাদের জন্য তুষারকান্তি ঘোষের লেখা প্রেতে ও মানুষের। তুষারকান্তি ঘোষের জন্ম 21শে সেপ্টেম্বর 1858 সালে যশোর জেলায়। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে রমেন ও মালতী, গল্প পাঠে শুভ এবং গল্পের সূত্রধার আমি শিমু। এপিসোড নাম্বার 3-এ শুরু হচ্ছে পেতে ও মানুষের। আগের পর্বে শুনেছেন তুষারকান্তি ঘোষের প্রেতে ও মানুষের। পড়াশোনার সুবিধার জন্য জমিদারের বাড়িতে কিছুদিন থাকার ব্যবস্থা হয় নরেনের। সেখানে এক রাতে মালতী নামের এক অল্প বয়সী মেয়ের সাথে পরিচয় হয় তার। নরেন হাজার চেষ্টা করেও তাকে তাড়াতে পারে না। প্রতিদিন রাত 12টার সময় তার ঘরে আসতে থাকে মালতী। তারপর এর 2-4 দিনের ভেতরে নরেন কঙ্কাল সার হয়ে পড়ল। ভয় ও প্রেতসঙ্গ তার শরীর আর মনকে দগ্ধ করে দিল। দিন রাত তার খাওয়া নেই, কেবল রাত্রে ওই 2 ঘন্টা সে ভুলে থাকে। এমনই মালতীর আকর্ষণ, আর এমনই নরেনের মোহ। বাড়ির সকলে দেখল নরেন শুকিয়ে যাচ্ছে। একদিন গৃহিণী অনুযোগ করলেন সে যেন রাত জেগে বেশি পড়াশোনা না করে, তার পুষ্টিকর খাবারেরও বন্দোবস্ত করলেন। কিন্তু কোনো ফল হলো না। তখন গৃহিণী একদিন জমিদার বাবুকে নরেনের শারীরিক অবস্থার কথা জানালেন। দেবেনবাবু নরেনকে ডেকে পাঠালেন ও তাকে বহু প্রশ্ন করলেন। নরেন প্রথমটা লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু পরে প্রশ্ন বাণে জর্জরিত হয়ে শেষটায় নরেন মেয়েটির কথা বলে বসল। একটি ভদ্রলোকের মেয়ে রাত্রে ঘরে আসে শুনে জমিদারবাবু চমকে উঠলেন ও বারবার ওই মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলেন। নরেন বলল, আমি আমি অনেক জিজ্ঞাসা করেছি, কোনো পরিচয়ও দেয় না। তুমি তাকে ঘরে ডেকে আনো কেন? না না, আমি ডাকি না, সে আপনি আসে। তুমি ঘরের দরজা বন্ধ করে থাকো না কেন? তুমি তো বলছো সে রাত 12টার আগে আসতে পারে না। তুমি তার আগে দরজায় খিল দিয়ে রাখতে পারো। আমি দরজা বন্ধ করে দেখেছি, দরজা বন্ধ থাকলেও সে তাও ঘরে আসে। জমিদারবাবু অবিশ্বাসের হাসি হেসে বললেন, তুমি কি কাচাখড়ি কথা বললে? দরজা বন্ধ থাকলে সে আসবে কেমন করে? তা জানি না, বোধহয় তার কোনো অমানসিক ক্ষমতা আছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে খালি হাসি আর বলে, একদিন বুঝতে পারবে, একদিন বুঝতে পারবে। নরেনের কথা শুনে দেবেনবাবু বিস্ময় অভিভূত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন না যে রহস্যটা কি। তিনি নরেনকে ভালোভাবে জানতেন যে সে সত্যবাদী ও সৎ। বিশেষ করে তার সামনে সে কখনোই মিথ্যে কথা বলবে না। তিনি নরেনকে বললেন, তুমি আমাকে এই ব্যাপারটা দেখাতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই পারি। আপনি রাত 12টা বাজার একটু আগে থাকতে আমার এই পাশের ঘরটায় লুকিয়ে থাকতে পারবেন? তাহলে আপনি সবই দেখতে পারবেন, সবই শুনতে পাবেন। দেবেনবাবু তখনই নরেনের ঘরে গেলেন ও দরজা জানলা সবই তন্ন তন্ন করে পরীক্ষা করে বুঝলেন যে দরজা বন্ধ থাকলে বাইরে থেকে ঘরে আসা একেবারে অসম্ভব। এই ঘরের পাশেই একটি ছোট ঘর ছিল এবং এই 2 ঘরের মাঝখানে একটা ছোট জানালা ছিল। দেবেনবাবু ভেবে দেখলেন
ওই জানলাটা খুলে যদি কেউ আলো নিভিয়ে ছোট ঘরটায় লুকিয়ে থাকে, তাহলে নরেনের ঘরের সব ব্যাপারই সে লক্ষ্য করতে পারবে। দেবেনবাবু মনে মনে এই প্ল্যান স্থির করে রাত্রের জন্য অপেক্ষা করলেন। রাত 12টার কিছু আগে দেবেনবাবু সেই ছোট ঘরটায় গিয়ে ছোট জানালার আড়ালে লুকিয়ে রইল, কিন্তু নরেনের ঘরের ভেতর তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন। নরেন দরজা বন্ধ করে শুলে তিনি দরজাটির দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন, যাতে তার দৃষ্টি এড়িয়ে মেয়েটি ঘরের ভেতর না আসতে পারে। দেবেনবাবু এইভাবে চেয়ে আছেন, আর নরেনের ঘরে আলো জ্বলছে। ঠিক 12টার সময় তার চোখে কেমন যেন ধাঁধা লাগলো। তিনি মুহূর্তের জন্য চোখ বুজলেন। তখনই চোখ খুলে দেখলেন যে একটি সুন্দরী মেয়ে নরেনের ঘরের ভেতরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিসে কি হলো তিনি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলেন না। তারপর মালতী ও নরেন যখন কথাবার্তা বলতে আরম্ভ করলো, দেবেনবাবু চুপিসারে সেই ঘর থেকে চলে গেলেন। মালতী যে পেতনি সে বিষয়ে তার আর কোনো সন্দেহ রইল না। পরদিন সকালেই দেবেনবাবু নরেনের বাবাকে এক জরুরি পত্র লিখে ঘোর সওয়ার দিয়ে উষা গ্রামে পাঠিয়ে দিলেন। সে পত্রে তিনি লিখলেন, তুমি এখনই এসে নরুকে তোমার গ্রামে ফিরিয়ে নিয়ে যাও, নইলে তার প্রাণ সংশয়। আর নরেনকেও ডেকে বললেন যে তার বাপকে আনতে লোক গিয়েছে, তিনি এলেই যেন তার সঙ্গে নরেন গ্রামে ফিরে যায়। নরেন খুব রাজি, কারণ রাত্রের ওই 2 ঘন্টা ছাড়া নরেন সবশেষে সাধারণ মানুষের মতনই থাকে। সে বুঝল এর হাত থেকে বাঁচতে গেলে তার পলায়নেই মঙ্গল। সেই দিনই নরেনের বাবা এলেন। নরেনের শরীরের অবস্থা দেখে এবং সব কথা শুনে ভয়ে দুঃখে তিনি পাগলের মতো হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে জমিদার বাবুকে বললেন তিনি সেই দিনই নরুকে নিয়ে চলে যাবে। দেবেনবাবু বললেন, শুধু নিয়ে গেলে হবে না, একজন ভালো ওঝাকে দিয়ে নরুকে দেখাও। ওকে পেতনিটা যেইভাবে পেয়েছে তাতে ছাড়ানো সহজ নয়। রামবাবু বললেন যে তিনি তাই করবেন। সেই দিনই তারা উষা গ্রামে ফিরে গেলেন। নরেনের মা সব কথা শুনে কেঁদে সারা। তিনি বললেন, পরীক্ষা মাথায় থাকুক, আগে আমার ছেলের প্রাণ বাঁচানোটা দরকার। নরেনও এত দূর চলে এসে আর বাবা মাকে নিকটে পেয়ে মনে অনেকটা বল পেল। সে ভাবল পেতনিটাকে আর এত দূরে আসতে হবে না। সে সকাল সকাল খেয়ে দিয়ে তার ঘরে শুতে গেল, কিন্তু ঘুম আর আসে না। ক্রমেই রাত হচ্ছে, আর নরেন ভাবছে সে কি এখানেও আসবে নাকি। এইভাবে রাত 12টা বাজল, আর সঙ্গে সঙ্গে নরেন দেখল মালতী ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। নরেন ভয় পেল, কিন্তু সেই অদম্য মোহ। সে উঠে মালতীকে সম্ভাষণ করল। মালতী, তুমি যে এখানে চলে এলে, তুমি কি ভাবছো? আমি ভাবছি তুমি এখানে এলে কি করে। আমার শরীরটা খারাপ হয়েছে বলে বাবা আমাকে নিয়ে এসেছেন। তুমি সত্যি বলছো? তোমাকে আমার কাছ থেকে ছাড়াবার চেষ্টা হচ্ছে না তো? সে কিন্তু কেউ পারবে না, আর যাতে চেষ্টাও না করো। তুমি কি এতদিনে বুঝতে পারোনি যে আমি কে? তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি কখনো তোমার অনিষ্ট করব না, কিন্তু তুমি যেখানে যাবে আমিও যাব। তুমি যতদিন বেঁচে থাকবে এইভাবেই আমি আসব। তোমার মৃত্যুর পর আমরা চিরকাল একসঙ্গে থাকব। মালতীর কথা শুনে নরেনের বুক কেঁপে উঠল। যদিও সে আগেই বুঝেছিল যে মালতী মানুষ নয়, কিন্তু এমন খোলাখুলিভাবে
এ কথা এর আগে কোনোদিন বলেনি। যখন মালতী বলল, কেউ তোমাকে আমার কাছ থেকে সরাতে পারবে না, তখন ভয়ে নরেনের সর্বাঙ্গ শিথিল হয়ে এলো। সে যদিও অন্য দিনের মতো হাসি খুশির ভান করল, কিন্তু ক্ষণে ক্ষণে তার মুখ শুকিয়ে উঠতে লাগলো। 2টোর সময় মালতী চলে গেলেই নরেন পাগলের মতো ছুটে গিয়ে তার বাবা মা শোবার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো। বাবা, 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 দরজা খোলো বাবা, 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 আমাকে মেরে ফেলবো বাবা, বাবা, ও আমাকে মেরে ফেল বাবা, 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 দরজা খোলো বাবা, 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 আমাকে মেরে ফেল বাবা। তারা তাড়াতাড়ি বেরিয়ে এসে সব কথা শুনলেন ও হাহাকার করে কাঁদতে লাগলেন। এ তুই কি বলছিস বাবা? এ কথা বলিস না। সে রাত্রে আর কেউ ঘুমাতে গেল না। পরের দিন সকালে রামবাবু প্রতিবেশীদের ডেকে এনে সব কথা বললেন। তারা বললেন, যত শীঘ্র পারা যায় একজন ভালো ওঝাকে ডাকা হোক, আর যতদিন না ওঝা আসে ততদিন নড়ু তার বাবা মার মধ্যিখানে শোবে। একজন এ সংবাদ দিলেন যে 7 ক্রোশ দূরে একজন সত্যিকারের ভালো ওঝা থাকে, তার ভূতপ্রেত সম্বন্ধে গভীর জ্ঞান, আর সে অনেক দরকারি শিকড় বাকড়ও সন্ধান জানে। সেই জন্যেই সেই দিনই সেই ওঝাকে আনতে লোক পাঠালো, আর তাকে বলে দেয়া হলো যাতে তার পরদিনই সে ওঝাকে নিয়ে আসে। ওঝা যা চাইবে তাকে তাই দেয়া হবে, এ কথাও তাকে বলে দেয়া হলো। সেদিন রাত্রে নরেন তার বাবা মার সাথে একই ঘরে শুল। দুপাশে বাবা মা, আর নরেন শুয়েছে মাঝখানে একই বিছানায়। 3 জনেই জেগে আছেন। আতঙ্কে ও দুশ্চিন্তায় কেউ ঘুমাতে পারছেন না। এইভাবে রাত 12টা বাজল। নরেন চোখ বুজে শুয়েছিল। হঠাৎ নরেন অনুভব করল কে যেন তাকে ঠেলছে। নরেন চমকে চোখ মেলে দেখল মালতী তার মাথার কাছে বসে আছে। নরেন চুপি চুপি বলল, মালতী, তুমি কি করছো? বাবা মা জানতে পারবেন যে? ওরা কিছু জানতে পারবে না। নরেন উঠে দেখল যে তার বাবা মা মরার মতো পড়ে আছেন। তারা তখন পাশের ঘরে গেল। এ কথা বলাই বাহুল্য যে মালতী রামবাবু ও তার স্ত্রীকে অজ্ঞান করে রেখেছিল। পরদিন সব কথা শুনে নরেনের বাবা মা পাগলের মতো বুক চাপড়াতে লাগলো। নরেনও বুঝল যে আর তার নিস্তার নেই, তার শরীরে আর কিছু নেই। দেহ কঙ্কালসার, সব সময় বুক ধরপড় করে, মাথা ঘোরে, বহু কষ্টে হাঁটে, এমনকি বসে থাকতেও কষ্ট হয়। সব সময় শুয়ে থাকতে ইচ্ছে করে। সে ভাবছে এই অবস্থার চেয়ে মরে যাওয়াও ভালো। গ্রামের লোকেরাও দুঃখিত। সকলের শেষ আশা সেই ওঝা, যদি সে কিছু করতে পারে। সেদিন বিকেলে ওঝার আগমন হলো। সে ধীরভাবে আগাগোড়া সব কথা শুনল এবং নরেনের শরীরের অবস্থা দেখল। ওঝা বলল সে সমস্ত ব্যাপারটা একবারে নির্জনে ভেবে দেখবে যে এর কোনো উপায় আছে কিনা। স্পষ্টই বলল যে মেয়েটা যেভাবেই নরেনকে গ্রাস করে বসেছে তাতে তাকে ছাড়ানো খুবই কষ্ট। এই বলে ওঝা এক নির্জন গাছতলায় গিয়ে বসল। ঘন্টা 2 বাদে সে ফিরে এসে বলল যে সে একটা উপায় সে বার করেছে, কিন্তু খুব বিপজ্জনক উপায়। সে রামবাবুকে, তার আত্মীয় স্বজন এবং প্রবীণ প্রতিবেশীদের ডেকে আনতে বলল। ওঝা তাদের সামনে তার কথা বলবে এবং যদি সকলের মত হয় তাহলেই নরেনের ব্যাপারের ভার নেবে। ওঝার কথা মতোই
তখনই আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের ডাকা হলো। তারা সকলেই রামবাবুর হিতৈষী এবং নরুর মিষ্ট স্বভাবের জন্য তাকে ভালোবাসে। তারা সকলেই ওঝাকে বিশেষ অনুরোধ জানালো যে উপায়ই হোক নরুকে যেন এই ভীষণ বিপদ থেকে রক্ষা করা হয়। ওঝা তাদের বলল, আপনারা তো নরেনবাবুর অবস্থা দেখছেন, এইভাবে চললে 1 মাসের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত। কেবল একটি মাত্র উপায় আছে, তাতে ওকে বাঁচানো যায়। কিন্তু সেই উপায়ের একটা অন্য দিক আছে, সেটাও আপনারা ভেবে দেখুন। আমার মতলব যদি সফল হয়, তাহলে নরেনবাবু চিরকালের জন্য পেতনির হাত থেকে মুক্তি পাবেন। কিন্তু যদি অকৃতকার্য হই, তাহলে এক্ষুনি ওর প্রাণ যাবে। এখন আপনাদেরই ভেবে দেখতে হবে যে 1 মাসের মধ্যে আপনি কি নরেনবাবুর নিশ্চিত মৃত্যু চান, নাকি তাকে চিরতরে বিপদ মুক্ত করতে চান। যদিও ওনার আজই প্রাণ যেতে পারে। আপনারা বেশ করে ভেবে আমায় জবাব দিন। রামবাবুর স্ত্রী দরজার আড়ালে বসে সব কথা শুনছিলেন। তিনি কেঁদে উঠলেন, অস্ফুট স্বরে বললেন, না না, যাতে আমার ছেলের প্রাণ যেতে পারে তাতে আমি কখনোই মত দেব না। রামবাবু দ্বিধার মধ্যে পড়লেন, কিন্তু তিনি পুরুষ মানুষ। তিনি ওঝার কথাটি ভালো করে বিবেচনা করতে লাগলেন। একজন বৃদ্ধ প্রতিবেশী ওঝাকে অনুরোধ করলেন সে যাতে তার সমস্ত মতলবটা ভেঙে বলে। আমি বলবো না তো, আমি কাউকে কিছুই জানতে দেব না। আমি শুধু নরেনবাবুকে যা যা করতে হবে তা শুধু বুঝিয়ে দেব। তবে এর সঙ্গে কিছু আনুষঙ্গিক ব্যাপারও আছে, তা কিন্তু আপনাদের করে দিতে হবে। এরূপ জীবন মরণের কথায় বাপ মার মতি খুব স্থির করা শক্ত। তারা একবার এদিকে ভাবেন, একবার ওদিকে। প্রতিবেশীরা তারা তখন বোঝাতে লাগলেন, তোমরা কি চাও না নরেন কি সুস্থ শরীরে সুস্থ মনে স্বাভাবিকভাবে বেঁচে থাকুক? দিন কতকের মধ্যে তো তার প্রাণ যাবেই। এরমভাবে দিন কতক বেশি বেঁচে থেকে লাভ কি? আমাদের মত হচ্ছে ওঝার কথা মতো শোনা। যখন আর কোনো উপায় নেই, তখন এই উপায় আমাদের নিতে হবে। যদিও কথাটা তারা বুঝলেন, তবুও মা বাপের মন। রামবাবু ও তার স্ত্রী দোনামোনা করতে লাগলেন। যে কাজে আজই তার ছেলের মৃত্যু হতে পারে, কেমন করে তারা তাতে মত দেন। কিন্তু নরেনই তা এই সমস্যার সমাধান করে দিল। নরেন বলল তার বর্তমান অবস্থায় সে একদিনও বেঁচে থাকতে চায় না। সে ওঝাকে পরিষ্কার বলল, আপনি আমাকে বাঁচাতে পারেন তো ভালো, নাহলে আজই আমার জীবন শেষ করে দিন। আমি এই নরক যন্ত্রণা আর একটা দিন সহ্য করতে পারছি না। আমি পাচ্ছি না। তোমরা কিছু করো, ওকে মানা করো। এমন কেন বলছে আমার ছেলে? নরেনের বাবা মা কাঁদতে কাঁদতে বলতে লাগলো এবং আত্মীয় স্বজনরা তাকে বোঝাতে লাগলো। ও ও বাবা, বাবা গো। তারপর সবাই মিলে স্থির করলো ওঝার উপর সম্পূর্ণ ব্যাপারটা ছেড়ে দেয়া হোক। সে বলল, আজ তো সন্ধে হয়ে গেছে, আজ আর কিছু হবে না। আর একটা রাত্রি নরেনবাবু এইভাবেই থাকুক। কাল আমি এই ব্যাপারে একটা হেস্ত নেস্ত করবই। এখানে হবে না, যেখানে নরেনবাবুর সাথে তার প্রথম দেখা হয়েছিল সেইখানে যেতে হবে। শেষকালে স্থির হলো ওঝা ও নরেন রামবাবুর সাথে পরদিন সকালে কল্যাণপুরে জমিদার বাড়িতে যাবে। সে রাত্রে মালতী নরেনকে বলল, আগেও বলেছি, এখনো বলছি, কেউ তোমাকে আমার হাত থেকে ছাড়াতে পারবে না। আমি কখনো তোমার অনিষ্ট করব না। তুমি আগে যেখানে ছিলে সেখানে ফিরে যাও। আমার এখানে আসতে কিছু কষ্ট হয়। বেশ, তাই হবে।
কালই আমি কল্যাণপুর ফিরে যাব। পরদিন কল্যাণপুরের জমিদার বাড়িতে রামবাবু, নরেন ও ওঝা উপস্থিত হলো। ওঝা দেবেনবাবুকে বিষয়টা বুঝিয়ে দিল এবং বলল, আমাকে কিছু সাহায্য করতে হবে আপনার। দেবেনবাবু খুব আগ্রহের সাথে সব কথা শুনলেন আর বললেন, তুমি যা চাও করব। নরু আমার ছেলের মতো। তাছাড়া মনুষ্যত্বের দিক দিয়েও এই পৈশাচিক ব্যাপারে যাতে অবসান হয় তাতে আমি সর্বপ্রকার সাহায্য করব এবং বাধ্য। না না, আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধু নরেনের ঘরটা একটু ভালো করে সাজিয়ে দিন। ঘরটি ঝেড়ে মুছে তক্তপোষ সরিয়ে ওখানে একটু খাট পেতে দিন। ঘরটি ও বিছানাটি নানা রকম ফুল দিয়ে মালায় সজ্জিত করুন। সব বন্দোবস্ত কিন্তু সন্ধ্যের মধ্যেই শেষ করতে হবে। এতে আর কষ্ট কি, সন্ধ্যের মধ্যেই বন্দোবস্ত হয়ে যাবে। রাত 10টার সময় ওঝা নরেনকে নিয়ে সেই ঘরটায় ঢুকে দরজা বন্ধ করে দিল। সেখানে ওঝা তার নরেনকে তার মতলবটা ভেঙে বলল আর খুব ভালো করে নরেনকে বুঝিয়ে দিল তাকে কি করতে হবে আর কি বলতে হবে। শেষকালে ওঝা বলল, নরেন বাবু, আপনার জীবন এখন আপনার হাতে। ভূতনাথ মহাদেবের কাছে প্রার্থনা করুন, তিনি আপনার বুকে বল দিক। রাত্রি 12টার কিছু আগে ওঝা ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক রাত 12টায় মালতীর আগমন হলো। নরেন খুব আগ্রহের সঙ্গে তাকে আহ্বান করল এবং সাজানো খাটে বসতে বলল। আজ একই ব্যাপার, এমন খাট, এত ফুলের মালা কার জন্য? কেন, তোমার জন্যে, আর তার পুরস্কারও তো পেলাম। এর আগে তো তুমি কোনোদিন দুবার আসোনি। দুবার মানে? আমি আবার কখন এলাম? সে কি, তুমি এর মধ্যে ভুলে গেলে? তুমি রাত 10:30টার সময় এলে আর বললে যে তুমি ফুল দিয়ে সাজানো ঘর দেখে আজ আগেই এসেছো। আমার সাথে ফুল নিয়ে, মালা নিয়ে কত কাড়াকাড়ি করলে। এ দেখো না, বিছানাতে ছেঁড়া মালা, ছেঁড়া ফুল পড়ে রয়েছে। এই তো 15 মিনিট হলো তুমি গেছো, এর মধ্যে সব ভুলে গেছো না আমার সাথে তামাশা করছো? হ্যাঁ? নরেনের কথা শুনতে শুনতে মালতীর হাসি মিলিয়ে গেল। মুখ হলো অসম্ভব গম্ভীর আর চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো। তুমি আমার সাথে ছলনা করছো না তো? আমার গা ছুঁয়ে বলো তো, আমি আজ রাত্রেবেলা আগেই এসেছি কিনা? নরেন তখনই তাই করল। মালতী আর কোনো কথা না বলে এক মনে ভাবতে লাগলো। মালতীর মুখে সৌন্দর্য গেছে মিলিয়ে, মুখ রাগে কালো হয়ে গেছে আর থমথম করছে। কিছুক্ষণ পরে মালতী নরেনকে বলল, এর আগে সে আসেনি, আর কেউ তার মতো সেজে এসেছিল। নরেন যেন কত দুঃখ আর ভয় পেয়েছে। এইভাবে বলল, মালতী, যদি তাই হয়ে থাকে তাহলে তুমি তার হাত থেকে আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও মালতী, আমার তোমাকেই ভালো লাগে আর তোমারই বন্ধুত্ব আমার চাই মালতী। আর যদি আর কেউ এইভাবে আসে তাহলে আমি আর বাঁচবো না মালতী। মালতী, তুমি যে করেই হোক আমাকে এই ঘোর বিপদ থেকে বাঁচাও মালতী। মালতী, আমাকে বাঁচাও, বাঁচাও মালতী। মালতী কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে বলল, একটা উপায় আছে, কিন্তু তা কি তুমি পারবে? আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারবে কি? আমি কি তা তুমি জানো। এই গভীর রাতে আমার সঙ্গে এক জায়গায় যেতে পারো? নরেন বুঝল এতক্ষণে তার জীবনের সব থেকে সংকটময় মুহূর্ত উপস্থিত হয়েছে। তার হাত পা ঠান্ডা হয়ে গেল এবং বুকের মধ্যে কেমন করতে লাগলো। সে কষ্টে হেসে বলল, তোমার সাথে যাবো তাতে ভয় কি? কিন্তু তুমি কি করতে চাও সেটা আমাকে বুঝিয়ে বলো। এখান থেকে 2 মাইল দূরে উত্তর দিকে যে জঙ্গলটা আছে সেখানে তোমায় নিয়ে যাব। সেখানে এক জায়গায় এক রকমের লতা আছে, সেই লতার শিকড় তোমাকে আনতে হবে। তা
তা তুমি নিচেই নিয়ে এসো না। তুমি তো সব জায়গায় যেতে পারো। বাইরে কি প্রচণ্ড মেঘ করেছে দেখেছো? আর তুমি তো জানো আমার হাঁটতে বেশ কষ্ট হয়। আমি যদি আনতে পারতাম তাহলে কি তোমায় কষ্ট দিই? আমি সেই লতার গাছের কাছে যেতে পারি না। তোমাকে সেই শিকড় আনতেই হবে। সেই শিকড় দিন রাত তোমার হাতে বেঁধে রাখতে হবে। ঠিক রাত 12টার সময় সেই শিকড় খুলে অন্য ঘরে রেখে আসবে, আর রাত 2টোর সময় আমি চলে গেলে আবার পড়ে থাকবে। তাহলে কেউ আর তোমার কাছে আসতে পারবে না। নরেন আর কিছু বলল না এবং তারা দুজন ঘর থেকে উঠোনে নামলো। ক্রমে উঠোনের বাইরে এসে গ্রামের উত্তর দিকে যেতে লাগলো। আকাশ গভীর মেঘাচ্ছন্ন, মধ্যে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। পল্লীপথ জনহীন। নরেনের সঙ্গী কেবল মালতী। সে মানুষ নয়, নরেন জানে। শুধু তাই নয়, নরেন দুর্বল বলে মালতী তার হাতও ধরে আছে। মালতী তাকে বলল, এখন তুমি বেশি পরিশ্রম করো না। তুমি আমার কাঁধে ভর দিয়ে চলো। মনে রেখো, আসবার সময় আমি তোমার কাছে থাকতে পারবো না। তোমাকে নিজেই আসতে হবে। এইভাবে তারা দুজনে যাচ্ছে। গ্রাম্য পথ ছেড়ে তারা ধান ক্ষেতের দিকে গেল এবং সরু আলের উপর দিয়ে যেতে লাগলো। গভীর অন্ধকারের মধ্যে মধ্যে বিদ্যুতের আলোতে নরেন পথ দেখতে পাচ্ছে। অন্য সময় সম্পূর্ণ মালতীর উপরে নির্ভর। ক্রমে তারা নদীর ধারে পৌঁছালো। সামনেই শ্মশান, যার নাম কালাপের ডেয়ার। পরে তেঁতুল গাছ দৈত্যর মতো দাঁড়িয়ে রয়েছে। নির্জন স্থান। নরেনের বুক সবলে স্তম্ভিত হতে লাগলো। তার ওঝার কথা তার কানে বাজছে। নরেন বাবু, আপনার জীবন আপনার হাতে। ভূতনাথকে স্মরণ করবেন, কোনো ভয় নেই। এইবার জঙ্গল আরম্ভ হলো। এখান থেকে আর পথ নেই। পেতনি যেদিকে নিয়ে যাচ্ছে, মানুষ সেদিকেই যাচ্ছে। একটু পরে ডান দিকে বড় এক অশ্বত্থ গাছ দেখা গেল। মালতী নরেনকে ছেড়ে দিয়ে বলল, ওই গাছটার ওপরে আগাছা জঙ্গল আছে। সেখানে গোটা কত লতানো পাতা আছে। তারই একটা শিকড় শুধু তুলে নিয়ে এসো। তোমাকে একলাই যেতে হবে। পেতিনীর নির্দেশ মতো নরেন অগ্রসর হয়ে গেল এবং সেখানে কয়েকটি লতানি গাছ দেখতে পেল। মূল শুদ্ধ একটি লতানি গাছ তুলে এনে নরেন পূর্বস্থানে ফিরে এলো, কিন্তু মালতীকে সে স্থানে দেখতে পেল না। সে ভয় কম্পিত স্বরে ডাকল, মালতী, মালতী, মালতী। প্রায় 50 হাত দূর থেকে মালতী জবাব দিল, আমি এখানেই আছি। এখন তো মেঘ খানিকটা কেটে গেছে এবং অল্প চাঁদের আলো ফুটেছে। আমার সাদা কাপড় তো তুমি দেখতেই পাচ্ছ। আমি এগিয়ে যাচ্ছি, তুমি পেছনে পেছনে এসো। নরেন দ্রুত পথে মালতীর দিকে এগিয়ে গিয়ে বলল, আগে তুমি শিকড়টা দেখো তো ঠিক জিনিসটা এনেছে কিনা। মালতীর সঙ্গে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক জিনিসই এনেছো। তুমি আমার এত কাছে এসো না। মালতী এগিয়ে যাচ্ছে আর 50 হাত পিছু পিছু নরেন আসছে। আবার সেই নদীর ধার, সেই কালাপের দেয়াল, সেই ধান ক্ষেত আর সরু আলের রাস্তা। আবছা আলোতে নরেন মালতীকে দেখতে পাচ্ছে। ক্রমে গ্রাম্য পথে এসে পৌঁছালো এবং অবশেষে বাড়ি। তুমি শিকড়টা অন্য ঘরে রেখে এসো। এখনো 2টো বাজতে আধা 1 ঘন্টা দেরি আছে। নরেনের ওঝার কথা মনে হলো। পরিত্রাণের উপায় পেলে তা এক মুহূর্তের জন্য ত্যাগ করবে না। তাই নরেন মালতীকে বলল, মালতী, মালতী, আজ আমি বড় ক্লান্ত। তুমি আজ যাও, কাল আবার এসো, বড় ক্লান্ত। বেশ,
তাই হোক, এক্ষুনি শিকড়টা হাতে বেঁধে ফেলো। কাল রাত 12টার সময় খুলে রেখো। নরেন বাড়িতে পৌঁছেই জমিদার বাবুর বৈঠকখানায় গেল। সেখানে ওঝা দেবেনবাবু এবং তার বাবা দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে বসে রইল। নরেনকে দেখতে পেয়ে তারা আনন্দে কলরব করে উঠলেন। ওঝা জিজ্ঞেস করল, ওষুধ পেয়েছেন? কি জিনিস পেলেন একটু দেখি। নরেন শিকড় শুদ্ধ লতাটি ওঝাকে দিল, আর মালতী তাকে যা যা বলেছিল তাও বলল। ওঝা বলল, আর ভয় নেই। জয় ভগবান, জয় মহাদেব, জয় ভগবান। সেই রাত্রে এক পালার ভিতর সেই শিকড় রেখে নরেনের বাহুতে মোক্ষম করে বেঁধে দেয়া হলো। সে এমন বজ্র বাঁধন, নরেন নিজেও হাজার চেষ্টা করলেও অন্যের সাহায্য ছাড়া সে বালা খুলতে পারবে না। এই বালা ওঝাই সঙ্গে এনেছিল এবং এর গঠনও একটু বিশেষ রকমের। নরেনকে বালা পরিয়ে দিয়ে ওঝা বলল, এখন দিন কতক রাতে ও কিন্তু রোজ আসবে। অনুনয় বিনয় এমনকি ভয় প্রদর্শনও করতে পারে, কিন্তু আপনার কোনো ভয় নেই। এই পালাই কিন্তু আপনার এখন ইষ্ট কবচ। সে যাই বলুক আর যাই করুক, আপনি প্রাণ আনতেও এই পালাটা খুলবেন না। ওঝা যা বলেছিল তাই হলো। নরেন পরদিন রাত্রে দরজা বন্ধ করে ঘরে শুয়েছে, আর মালতী ঘরের বাইরে থেকে শিকড়টি খুলে ফেলবার জন্য অনুনয় বিনয় করছে। নরেন, কি হলো? দরজা খুলছো না কেন? শিকড়টা খুলে রাখো নি কেন? নরেন, আমায় ভিতরে আসতে দাও। কি হলো? আমার সঙ্গে তো তোমার সব কথা হয়ে গেছিল। তুমি দরজা খুলবে না তো? তুমি আমার কথা শুনবে না তো? আজ আর সেই ওই বন্ধ দরজার ভেতর দিয়ে ঘরে আসতে পারল না। নরেন মালতীর কথার কোনো জবাব দিল না। প্রথম দুদিন রাত্রি অনুনয় বিনয় ও তারপর প্রদর্শন। আমার কথা না শুনলে আমি তোমার প্রাণ নেব। কেউ তোমায় বাঁচাতে পারবে না। কিন্তু নরেন নিরুত্তর। এই উপদ্রব 8-10 দিন চলেছিল। কি ভেবেছিস ওই শিকড় পড়ে তুই আমার থেকে দূরে চলে যাবি? আমি সেটা কোনোদিনও হতে দেব না। তুই আমাকে ফাঁকি দিবি? তুই ওই শিকড় পড়ে নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নিবি? আমি এটা কোনোদিন হতে দেব না। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, এই শিকড় খুলে ফেল। আমি তোর কোনো অনিষ্ট করব না। করবি না তো? ঠিক আছে, এবার তোর একদিন কি আমার একদিন। আমি তোকে প্রাণে বাঁচতে দেব না। আমি তোকে নিজের থেকে আলাদা হতে দেব না। তারপর মালতী আর আসেনি। নরেন তার বাবার সাথে গ্রামে ফিরে গেল এবং তার মা বাবার আদরে যত্নে অতি শীঘ্রই তার পূর্ব স্বাস্থ্য ও মনের বল ফিরে পেল। নরেনের আনন্দ, মা বাবার আনন্দ, আত্মীয় স্বজনের আনন্দ, প্রতিবেশীর আনন্দ, জমিদার বাবু ও তার পরিবার বর্গের আনন্দ, আর সবচেয়ে বড় আনন্দ হলো ওঝার। শুধু যে সে একটা অমূল্য জীবন রক্ষা করেছে তাই নয়, সকলের কৃতজ্ঞতা ভাজনও হয়েছে। শুধু তাই নয়, জমিদার বাবু তার কোচর টাকায় ভরে দিয়েছিলেন। এতক্ষণ শুনছিলেন প্রেতে ও মানুষের। রচনা তুষারকান্তি ঘোষ। গল্প পাঠে এবং জমিদার ও প্রতিবেশীর ভূমিকায় শুভ। গল্পের সূত্রধার আমি শিমু। নরেনের ভূমিকায় এবং বাবার চরিত্রে শুভ। মায়ের ভূমিকায় নেহা। মালতীর ভূমিকায় আমি শিমু। এডিটিং ও গ্রাফিক্সে এবং সমগ্র পরিকল্পনায় ও পরিচালনায় আমি শিমু। বিশেষ সহযোগিতায় নেহা। আগামী সপ্তাহে ঠিক এই সময় রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে হাজির হবে ভূত কথা পরিবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এপিসোড নাম্বার 4-এ।